আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় শেষ মুহূর্তেও কেন আশঙ্কা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি এখনো এসে পৌঁছাননি। আমরা আলোচনায় শুরু করে দিই। আমরা এই মোস্তফা কামাল ভাইয়ের কাছে আলোচনায় যাব, কিন্তু তার আগে একটি তারেক রহমান আজকে বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি জামায়াত ইসলামের আমিরও ঠিক একই কথা বলেছেন যে ভোট হাইজ্যাক করার একটি চেষ্টা চলছে। পাল্টাপাল্টি বক্তব্য যেমন চলে সেটি আজকে আমরা দেখছি। শেষ দিন প্রচারণার মঙ্গলবার 7:30 পর্যন্ত শেষ সময়। আমি তারেক রহমানের বক্তব্যটি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। নির্বাচন সম্পর্কে সজাগ থাকার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যে প্রতিশ্রুতিগুলো বায়বীয়। ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন। আপনি আসলে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা? শেষ মুহূর্তেও আসলে কিসের শঙ্কা? জি, ধন্যবাদ আপনাকে। কিছু শঙ্কা, কিছু উদ্বেগ, কিছু উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু আমরা নির্বাচনের গাড়িটা পার হচ্ছিলাম। তো নির্বাচনের গাড়ি এরই মধ্যে তার স্টেশনে পৌঁছে গেছে। নির্বাচন বলছি এই কারণে, নির্বাচন কিন্তু গত 15-20 দিন একটু থেকে বাকি, পুরোপুরি পৌঁছায়নি। নির্বাচন বাকি বলবো না, যে ভোট বাকি। নির্বাচনের একটা অংশ বাকি। গত 15-20 দিন থেকে নির্বাচন কিন্তু পুরো দমে ওই ট্রেনটা চলছে। সেটাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েই। যখনই নির্বাচনে ক্যাম্পেইন শুরু হয়েছে তখন ওই বড় দল দুটির মধ্যে বিরোধটাও কিন্তু একটু 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 করে চাঙ্গা হতে থাকলো। তো আমরা বলা হয় যে তারা ঐকমত্যে আসে না, একমত হয় না তারা, কিন্তু নির্বাচন নিয়ে উৎকণ্ঠার বিষয়ে তাদের মধ্যে একটা ঐকমত্য আছে। বিএনপিও বলছে যে জালিয়াতির ষড়যন্ত্র চলছে, ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা চলছে। জামাতে ইসলামও বলছে। তো এখানে একটু সংস্কার আছে। আমি সংস্কার বলছি এই কারণে যে আমরা পরিবর্তনের আশা করেছি, সংস্কার আশা করেছি। দু একবার নাম উচ্চারণ তারা করেছে। বাকিটা সময় বা এখন পর্যন্ত বলা হয় একটি দল একটি দল, সে দল একটি পক্ষ। আজকে জামায়াত আমির বলেছেন একটি পক্ষ। অর্থাৎ মন্দের ভালো বলতে একটা কথা আছে যে একটু সমীহ করা, একটু হলেও সম্মান করা, সরাসরি কারোর নাম না বলা। তো সেটাও তো একটা ছোট্টখাট্ট যদি সংস্কার ধরা যায়, যে হয়তোবা দু দলের মধ্যে একটা উপলব্ধি আছে যে, কিন্তু এই শব্দগুলো থেকে আসলে সাধারণ মানুষের বুঝতে কি অসুবিধা হয় যে আসলে কার কথা বলা হচ্ছে? একটু বাকি থাকে না, জি, পুরোটাই বুঝতে পারছে। তারপরও সম্বোধনের ক্ষেত্রে হয়তো বা শালীনতার একটা চর্চা করে। তো চর্চাটা যদি আন্তরিকভাবে হয় মন্দ না, কিন্তু তার আগ পর্যন্ত তারা এক পক্ষ আরেক পক্ষকে একদম নাম ধরে তুই তুকারি করে যেসব অভিযোগগুলো ছুড়েছেন, সেটা মানুষকে কষ্ট যেমন দিয়েছে, মাঝে মধ্যে বিনোদনও দিয়েছে। মানে বিনোদনের একটা সোর্স লাইন হয়ে গেছেন কিন্তু আমাদের বড় দল দুটি বা বড় দুই দলের শীর্ষ নেতারা। ওই জায়গায় শেষ মুহূর্ত পর্যন্ত যখন তারা বলছেন যে একটা চক্রান্ত হতে পারে, উভয় দলে বলছে, আমি সেটাকেও মনে করব ইতিবাচক, যে তাদের মধ্যে একটা সতর্কতা আছে। তো আবার এই সতর্কতা কিন্তু থাকাই উচিত, যেহেতু উপলব্ধি তারা করছেন যে জালিয়াতি হতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবশ্যই কাম্য। সেখানে বলার কোনো সুযোগ নাই যে সতর্ক থাকলেন না কেন, পাহারা দিলেন না। আমি একটু যোগ করি মোস্তফা কামাল ভাই, যে ষড়যন্ত্র, এটি কোন ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা আসলে দুই পক্ষ থেকেই করা হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং কিভাবে? ইঞ্জিনিয়ারিং বলতে যেটাকে তারা সূক্ষ্ম জিনিস বোঝানো হয় ইঞ্জিনিয়ারিংকে, কিন্তু আজকে আবার সূক্ষ্মর মধ্যে কিন্তু থাকেনি। 11 দলীয় যে সমাবেশ থেকে বলা হয়েছে হাইজ্যাক করা হতে পারে। হাইজ্যাক শব্দটা ব্যবহার হয়েছে, পুরাতন শব্দ এটি। আমরা হাইজ্যাক আর ইঞ্জিনিয়ারিং এই দুটোর মধ্যে কিন্তু একটু রকম ফের আছে। ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যেটা বুঝে অভ্যস্ত, যে খুব সূক্ষ্মভাবে কিছু করা, এমনভাবে করা ধরা যাবে না। এটা বুঝার কারিগর পাওয়াটা বড় কঠিন হয়। এটা কারিগরি বিষয়, টেকনিক্যাল বিষয়, সূক্ষ্ম কারচুপি। তো সেটার আবার একটা অভিযোগ ছিল কিন্তু ডাকসুতে, জাকসুতে, জকসুতেও, কিন্তু সেটার কোনো তথ্য প্রমাণ আবার হাজির করা যায়নি। তো একটা নমুনা আছে যেটা বিএনপিকে খুব ভাবাচ্ছে, খুব ভয়ও পাচ্ছে বিএনপি, আমরা স্পষ্ট বুঝতে পারি। প্রথমত সরকারের দিক থেকে যখন বলা হলো প্রেস উইং থেকে যে এবারে নির্বাচনের ফলাফল দিতে একটু দেরি হবে, ঠিক নির্বাচন কমিশন তার পরদিন ওই তথ্যকে গ্রাহ্য করে বলল যে হ্যাঁ, এবার নির্বাচনের ফলাফল দিতে দেরি হবে। তো
তো এই দেরি শব্দটা বিএনপির মতো এত বিশাল দলের জন্য কিন্তু আসমান ভেঙে পড়ার মতো, কারণ তারা ডাকসুতে এই দেরির কায় কারবার দেখেছে, জাকসুতে এই দেরির কায় কারবারটা দেখেছে। অর্থাৎ যত দেরি হয় তত শিবিরের অবস্থা কিন্তু ভালো হয়েছে ক্যাম্পাসগুলোতে, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়ে থাকতে পারে। ওই অভিজ্ঞতা থেকে তারা ভয়টা পাচ্ছে। তো এরকম একটা জায়গায় এসে যদি নির্বাচন কমিশনের জায়গা থেকে তারা নাকচ করেছে যে না, ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সংখ্যা নেই, তারা ওই শব্দটাই ব্যবহার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আজ যেটা বলা হয়েছে, সর্বশেষ আনসার থেকেও বলা হয়েছে আজকে, যে তারাও একটা এই ঐতিহাসিক নির্বাচনের এই অভিযাত্রার মধ্যে তারাও শরিক হতে চান। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী বলতে বিশেষ করে পুলিশ বাহিনী দুর্বল আগের চেয়ে, সেটা নিয়ে বিতর্কের কিছু নেই, কিন্তু তারপরে যে তারা চেষ্টায় শরিক হয়েছে, এমনকি আনসার বাহিনী পর্যন্ত শরিক হয়েছে, সেনাবাহিনী আগে থেকেই আছে, তারা মাঠেই আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। ওই জায়গায় আমরা কিন্তু মোটা দাগে ইঞ্জিনিয়ারিংয়ের কায় কারবার দেখছি না, দেখছি ভিন্নটা। যে লাঠির কথা বলা হচ্ছে, যে লাঠি নিয়ে পাহারা দেয়া হবে, তো পাহারা শব্দটাও কিন্তু খুব সুখকর শব্দ নয়। অর্থাৎ এক পক্ষ চোর আর এক পক্ষ তাহলে গেরস্ত। তো এখানে লাঠির ফাংশনটা আমাদেরকে কিন্তু ভয় জাগায়। তারপরও যেহেতু ভয়টা পরস্পরের দিকেই ছোঁড়া হচ্ছে, তার মানে তারা উভয়ে তাদের নিজস্ব স্বার্থটা অবশ্যই বুঝবেন। আর এই নির্বাচন কমিশন আমরা আশা করব অবশ্যই এখন যে নাসিরউদ্দিন কমিশন আছে, এই কমিশন যেন হুদা কমিশনের ভাগ্যটা বরণ না করে। তারা যেন নির্বাচন কমিশনের এই চলতি পথে, যেখানে ঐতিহাসিক শব্দটা সবাই ব্যবহার করছেন, স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত, শুধু সুষ্ঠু নির্বাচন বলছেন না, অবাধ বলছেন না, ঐতিহাসিক শব্দটাও তারা যোগ করছেন। তো এই ঐতিহাসিক শব্দ যোগ করা সহ নানান বিশ্লেষণে তারা কিন্তু মানুষের মধ্যে একটা উচ্চাসা জাগাচ্ছেন। তো এখানে তাদেরও একটা গুরু দায়িত্ব আছে, যে তাদের অন্তত কথা রক্ষা করা, ওয়াদা যেন খেলাপ না হয়, আর নিজেরাও যেন গালমন্দের শিকার না হন। সোজা কথায় বলতে গেলে তারা যেন এর আগে যে কাজী সাহেব যে ভোগান্তি সয়েছেন, একজন হুদা সাহেব যে ভোগান্তি সয়েছেন, তারা ওই ধরনের পরিস্থিতিতে পড়বেন না, সেটা আমাদেরও কামনা থাকবে। জি, আমাদের মাঝে তারেক রহমান উপস্থিত হয়েছেন। আমি কামাল ভাইয়ের কাছে আবার আসবো। আমি তারেক রহমানের কাছে চলে যাচ্ছি সরাসরি। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে শেষ মুহূর্তেও কিসের শঙ্কা। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো একই বক্তব্য দিচ্ছেন, যে তারেক রহমানের পক্ষ থেকেও আজকে বলা হয়েছে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকার কথা বলা হয়েছে। জামায়াত থেকে বলা হয়েছে যে হাইজ্যাক করার চেষ্টা চলছে একটি পক্ষ। আপনি আসলে খুব মানে আমাদেরকে সময় দিয়েছেন না, এই সকাল 7:30টায় শেষ হয়ে যাবে, তার মধ্যেও আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আপনি আসলে কি কোনো শঙ্কা দেখছেন? কিসের শঙ্কা? শেষ মুহূর্তে এসেও কেন মানুষের মধ্যে নানা ধরনের শঙ্কা, গুজব, এগুলো কেন? দেশের মানুষকে সতর্ক থাকতে হবে। জনগণের ভোট ছাড়াই জামাত নির্বাচিত হতে চায়, তাদের প্রার্থীরা এমপি হতে চায়, নকল সিল বানায় গ্রেপ্তার হচ্ছে। এই ঘটনার পরে জামাতের সামগ্রিক নির্বাচনী কার্যক্রম স্থবির রাখা উচিত ছিল। আগে জবাব দিতে হবে এই সিল তারা কেন বানিয়েছে, কি করতে চায়। তো যারা বলছে এটা ঐতিহাসিক নির্বাচন, এটা ঐতিহাসিক হওয়ার সুযোগ ছিল যদি এটাতে সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো। অবাধ এইটা কেবলমাত্র তখন বলা যাবে যখন সবাই অংশ নেবে। অংশ নেওয়ার পরে এখানে কি সবাই তো অংশ নিচ্ছে, কারা অংশ নিচ্ছে? এখানে সবাই অংশ নিচ্ছে না। অবভিয়াসলি আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ নাম, যারা অংশ নেওয়া না নিলে সবাই অংশ নিচ্ছে না এরকম বলা যায়। সবাই অংশ নিচ্ছে না, তো আপনি সবাই অংশ নেওয়ার পরে যেই সংকট তৈরি হতো, আমি আপনাকে বলছি, এখন তো যারা বাংলাদেশের রাজনীতিতে দুই পক্ষের মানুষের মাঠ পর্যায়ে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট আছে, একটা হলো বিএনপি আর একটা হলো আওয়ামী লীগ। এই দুইটা পক্ষ জনগণের ভোটে নির্বাচিত হয়, বারবার হয়েছে। এখন একটা বড় পক্ষকে আপনি আলাদা রাখলেন, সেখানে তো প্রতিদ্বন্দ্বিতাই থাকলো না। এই পুরা মাঠটা তো বিএনপির গোছানো মাঠ এই মুহূর্তে। জামাত এখানে ভাড়াটে, সাময়িক এসেছে, কয়েকদিনের জন্য এসেছে। তারা এসে কখনো আওয়ামী লীগের লোকজনকে নিয়ে মিছিল করতেছে, কখনো ভাড়া করে লোক দিয়ে মিছিল করতেছে। তাদের টোটাল
কমিউনিটি একটা ওয়ার্ক যখন একসঙ্গে করে তখন দেখা যায়, কিন্তু ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তাদের তো এই এস্টাবলিশমেন্ট নাই। তাহলে এই এস্টাবলিশমেন্ট যাদের নাই তারা কি ভিত্তিতে নির্বাচনের একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা আসে? এই জায়গায় মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে বাহিরে রেখে আপনি যদি বলেন এটা অবাধ নির্বাচন, আপনার তো টেনশনই সৃষ্টি হবে না। বিএনপির প্রার্থীরা যারা টেনশন মুক্ত অবস্থায় আছে, ফ্রিলি কাজ করতেছে, তাদের কোনো টেনশন নাই। তো আওয়ামী লীগ আসলে না টেনশন কেবল দেখা যেত কী অবস্থা সৃষ্টি হয়। জি, আমি সিপিডি একটি কথা বলেছে দুদিন আগেই, সম্প্রতি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। আপনি যে কথাটি বলছিলেন তারাও ঠিক একই কথা না, বলেছে। এটা দেখেন আপনার হলো ইতিহাসটা মানে অনেক সময় পরে গিয়ে এটা একটা ফ্রেমওয়ার্ক দেখা যায়, ও এই সময়টাতে এই ঘটনা ঘটেছিল, নগদ নগদ মনে হচ্ছে আওয়ামী লীগ থাকা উচিত না এই নির্বাচনে। হ্যাঁ, অনেকের বাস্তবতা। কিন্তু 5 বছর পরে যখন এই যে এখন যারা দেশের মালিকানা নিয়ে আছে তারা যখন দৈত্য দানবে রূপান্তরিত হবে এক একজন, তখন তো মানুষ বলবে যে 5 বছর আগে 10 বছর আগে একটা নির্বাচন করছিলাম নিজেরাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা জায়গা রাখোনি। তো এটা তো এখন না, ঠিক আছে, সামনে কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না কি হবে। এখন পর্যন্ত আমরা যে সোয়াব কামাই করছি, এই সোয়াবের জবাব কেমনে দেবো আমরা, এটা সামনে গিয়ে দেখা যাবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা ভুল ভালো বলেনি, তারা ভেবে চিন্তাই বলছে, এবং এদেশের বিবেচক মানুষরা এটা ভাবে। দেখুন, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। যুদ্ধ আর হত্যাযোগ্য এক জিনিস না। যুদ্ধ, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করছে, কিন্তু রাজাকাররা সাধারণ মানুষের সাথে যুদ্ধ করছে, সাধারণ মানুষের বিরুদ্ধে, এবং সাধারণ মানুষকে দাঁড় করিয়ে রেখে একসাথে মেরে ফেলেছে যারা যুদ্ধের অংশ না, বেসামরিক নাগরিকরা। এই ধরনের বেসামরিক নাগরিকদেরকে হত্যা করে এতদিন পরে এসে বলছে যে আমাদেরকে আপাতত মাফ করে দেন, আমরা একটু এখন খেলাধুলা করতে চাই, পাশা বদলাতে চাই। তো তাদের ওই ইয়ের মধ্যেও দেখবেন পাশা শব্দটা আছে। পাশা মানে জুয়া, ঠিক আছে? তো জামাতের কাছে বাংলাদেশটা হলো জুয়ার মতো, জুয়া। তারা মনে হয় জুয়া খেলতেছে দেশের মানুষকে নিয়ে। পাশা যে গেছে কার টেবিলে, কি একটা গান বানাইছে না তারা, তাদের কাছে দেশটা খেলা, জুয়া, পাশা নাকি উল্টে গেছে, ঠিক আছে? তো এরা বাংলাদেশকে জুয়ার মতো মনে করে, জুয়ার মতো মনে করে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছে, জুয়ার মতো মনে করে আপনার আওয়ামী লীগকে একবার সাপোর্ট দিছে, জুয়ার মতো মনে করে বিএনপিকে সাপোর্ট দিছে, যার নিজস্ব কোনো কালচার নাই, কৃষ্টি নাই, দর্শন নাই, এক একটা সময় এক একটা দলের সঙ্গে ছিল। এবং তারা আবার অন্যদেরকে বলে দালাল, নতুন ন্যারেটিভ দালাল। তারা 71 সালে দালাল ছিল, এরশাদের সময় দালাল ছিল, তারপরে 96 সালে দালাল ছিল, এই যে 2001 সালে দালাল ছিল। এবং তাদের সব সময়, প্রত্যেকটা সময় তাদের দালালি, তাদের নিজস্ব একটা একটা রাজনৈতিক দলের যে এই কারণে তাদের সত্তা বলে আছে, তারা হলো গোলাম আজমের সুন্নত পালন করে, ঠিক আছে? তারা তো আল্লাহ রাসূলের সুন্নত পালন করে না। হ্যাঁ, তাদের কাছে মওদুদি হলো সুন্নত, এবং সেটাকে তারা মূল চিন্তা দর্শনের জায়গা হিসেবে মনে করে। এই জন্য আমি বলি মাঝে মাঝে যে রাজাকাররা 1971 সালে যুদ্ধ করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সেই সময় তারা রাজাকার। এর পরবর্তীতে যারা জন্মগ্রহণ করছে তারাও কি রাজাকার হওয়া সম্ভব? দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে 1971 সালে রাজাকার ছিল, বাট সে কোনো সময় একটা ভুল বুঝে ক্ষমা চাচ্ছে, এবং সে উপলব্ধি থাকে ওই রাজাকার বৃত্তি, ওই রাজাকারের দল থেকে সরে রাখছে। সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রক্রিয়ার মাধ্যমে দোষ থেকে মুক্তি পায়। কিন্তু যে ব্যক্তিটা সংঘবদ্ধভাবে রাজাকার ছিল এবং সেই রাজাকার থাকা অবস্থায় বছরের পরে বছর সেটাকে লালন করে এবং পরবর্তী জেনারেশনকে সেরকম রাজাকারদের আদর্শ ধারণ করার কথা বলে, তারাও কিন্তু ওই বৃত্তি থেকে বেরোতে পারে না। যে কারণে এই জেনারেশনের কেউ রাজাকার হতে পারে যদি কোনো রাজাকারকে সে বাপ মনে করে। জি, আরেকটি বিষয় যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা ইদানিং খুব বলা হচ্ছে, বাইরে শোনা হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকার খবর দেখছি। এরকম কোনো কি বিষয় বা ইঞ্জিনিয়ারিংটা কি, সেরকম কোনো আশঙ্কা কি আছে আপনি মনে করেন? দেখুন, এই সময়টাতে ডাকসু নির্বাচনের সময় নীলক্ষেতের ভোট সম্পর্কে আমরা জানছি না। নীলক্ষেতে ব্যালট পাওয়া গেছে, অনুমোদিত সংখ্যার ব্যালট পেপার প্রিন্ট হয়েছে, এটা পাওয়া গেছে না। আবার এখন পাওয়া গেল সিল প্রিন্ট হলো। তো জামাত এই ধরনের অন্যায়, অশুদ্ধ, ভেজালযুক্ত কাজ করতে তারা অভ্যস্ত, তারা এগুলো করছে এবং তাদের জন্মটাই ভেজালের। তো সে কারণে এই নির্বাচনেও তারা দেখেন, এই জন্যই আমি বারবার বলি, বড় দুটা স্টেক হোল্ডার পাশাপাশি না থাকলে এই চুটকা ফুটকারা এসে বড় হয়ে যায়। এই জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ এখানে খুব জরুরি ছিল এই নির্বাচনের জন্য। এবং বিএনপিকে ধন্যবাদ যে বিএনপি অনেক বেশি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এসব কথা বলেনি, কিন্তু বিএনপির দায় ছিল আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নির্বাচন করা। তারা তো ভয় পায় না, তারা তো সেই 2018 সালেই আওয়ামী লীগকে পরাজিত করছে। কারণ 18 সালে তো আওয়ামী লীগ বিএনপিকে যখন বাইরে রাখতেছে, কেন
কেন বাইরে রাখছে? কারণ বিএনপি বিজয়ের অবস্থায় 18 সালেই ছিল। তারপরে 24 সালে কেন বাইরে রাখছে আওয়ামী লীগ বিএনপিকে? কারণ সেই সময়ও বিএনপি বিজয়ের অবস্থায় ছিল, সেই পরিসংখ্যান আওয়ামী লীগের কাছে ছিল। সেই কারণে বিএনপি তো কোনো ভয় পাওয়ার কারণ ছিল না যে আওয়ামী লীগের কাছে পরাজিত হবে। সুতরাং তাদেরকে জোর করে হলেও আওয়ামী লীগের সাথে করে নিয়ে নির্বাচনটা করলে দেশের জন্য অনেক ভালো হতো। অন্তত এই রাজাকাররা আমাদেরকে জ্ঞান দিত না অন্তত। জি, আপনার কাছে আসবো। আমি কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, বেশ কিছু বিধিনিষেধ আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে, সে বিষয় নিয়ে দিনভর ব্যাপক আলোচনা ছিল। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে বহিরাগতদের বিষয়ে একটি অবস্থান নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে 4 দিন পর্যন্ত কোনো এলাকার লোক এলাকায় থাকতে পারবেন না ভোট কেন্দ্রে। এই বিষয়টা আসলে কিভাবে জানা যাবে তিনি কোন জায়গা থেকে আসছেন? তাকে প্রত্যেককে কি আসলে আইডি কার্ড চেক করা হবে বা কোন জায়গায় কি করা হবে, এটি কিভাবে সম্ভব হবে? এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে হচ্ছে সেটি সম্ভব হয় না। কিছুটা হয় বা হবে শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে আরেক বাস্তবতা। গ্রামাঞ্চলে যদি পাশের ঘরেও কেউ থাকে এটা কিন্তু সবাই দেখে, ওখানে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়, সহজ। বাইরে থেকে শহরে কিন্তু আমরা পাশে যিনি আছেন তাকেও ঠিকভাবে চিনি না, এতে করে সেটার বাস্তবায়ন সম্ভব হবে না। এই বিধিনিষেধটা আগেও ছিল যে একটা নির্দিষ্ট সময়ে যে ভোটারের বাইরে কেউ থাকতে পারবে না। আমরা একটা জিনিস বহিরাগত দেখেছি, শব্দটা শুনেছি একটা ব্যবহার অভিযোগ করা হয়। ছিল যে মাইগ্রেশনের বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে জামাতে কাজটি করেছে বলে তারা অভিযোগ করেছে। জামাতের বরাবর রাজনীতিটার ধরন কিন্তু এরকমই। তাদের পল্টনে একটা সমাবেশ হলে যেই জমায়েত হয়, উত্তরায় হলেও কিন্তু ওই জমায়েতই হয়। তাদের লোকেরা এখান থেকে ওখানে চলে যায়। সেটা তাদের সাংগঠনিক একটা সিদ্ধান্ত বলেন, কৌশলও বলেন, বা নেচার যেটা তাদের বরাবরই। এমনকি আমি তো শুধু পল্টন আর উত্তরা বললাম, এই ঢাকায় করেন আর ফরিদপুরে করেন আর চট্টগ্রামে করেন, তাদের লোকরা কিন্তু একসাথে জড়ো হয়ে যায়। আচ্ছা, আমি এর একটা প্রমাণ দিই। আমি তো ঢাকা 14 আসনে প্রজাপতি মার্কা নির্বাচন করছি। যেদিন যেদিন জামাতের ঢাকার ভিতরে সমাবেশ থাকে সেদিন দেখি ঢাকা 14 এলাকায় প্রচারণা করা জামাতের কোনো লোক নাই। এমনি দিন প্রচারণা করতেছে, মিছিল করতেছে ওয়ার্ডে ওয়ার্ডে, ঠিক আছে, কিন্তু যেদিনই প্রোগ্রাম থাকে জামাতের সমাবেশ, পুরা ঢাকা 14 ফাঁকা, জামাতের কোনো নাম গন্ধ নাই, ঠিক আছে। এরকমটা অন্য এলাকায় প্রোগ্রাম হচ্ছে কিন্তু তারা এখান থেকে সবাই চলে আমরা গেছে। একটা সময় দেখতাম যারা বিপ্লবী রাজনীতি করত, বা ইতিহাসেও দেখা যায় বিপ্লবীরা গা ঢাকা দিত, এখানে ওখানে থাকতেন, আশ্রয় নিতেন বা পরিচয় গোপন করতেন, নাম পরিচয় সহ। তো জামাতের রাজনীতির মধ্যে বরাবর কিন্তু এই কৌশলটা আমরা খেয়াল করি। তো এই কৌশলে তারা সমালোচিত, কিন্তু ডে বাই ডে এই কৌশলে তারা কিন্তু আবার কামিয়াবিও হচ্ছে। তারেক ভাই যেটা যথারীতি বলেছেন যে জামাত সমর্থন দিয়েছে, এখানে কথা কিন্তু অর্ধেক হয়ে যায়। সমর্থন দিয়েছে যেমন সত্য, তাদের সমর্থন নিয়েছে এটাও সত্য। অর্থাৎ এই আওয়ামী লীগ হৃষ্টপুষ্ট হয়েছে কয়েক দফায় কিন্তু জামাতের সহযোগিতায়, বিএনপি ক্ষমতায়ও গেছে এই জামাতের সহযোগিতায়। সর্বশেষ আমরা দেখলাম যে আমাদের যারাদেরকে আমরা স্নেহ করে বলতাম যে আমাদের সোনামণি যাদবমণি, অর্থাৎ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, তাদেরও কিন্তু ভরসাস্থল হয়ে গেল জামাত। আবার শিবিরের অংশটা বিশেষ করে তারা ছাত্রলীগে চমৎকার করে কিন্তু রাজনীতিতে তাদের এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? সবার কাছেই জামাতের একটা গুরুত্ব আমরা দেখছি, সবার কাছে তাদের একটা গুরুত্ব আছে, কিন্তু যখন ভাগে মিলবে না, দুঃখটা ওই জায়গায়, অথবা এক ধরনের বিনোদন ওই জায়গায়। যতক্ষণ পর্যন্ত আমি আপনার পক্ষে আছি তখন আপনার কাছে আমি নিরপেক্ষ, আপনার বিপক্ষে গেলে আমি রাজাকার, অথবা আমি অন্য কিছু একটা, অথবা মুরতাদ, কাফের, আরও অনেক শব্দ আছে। সেটা আমাদের রাজনীতির কিন্তু একটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছে। 24 কিন্তু যার যার জায়গা পরিষ্কার করারও একটা সুযোগ দিয়েছিল, অথবা এই সুযোগও হয়েছিল যে একটা মোহনায় যখন আমরা এসেছি এটাকে বটম লাইন ধরে সামনে এগোনো, সেটাও কিন্তু হয়নি, কোনো বটম লাইনে আমরা পৌঁছিনি কিন্তু। তো এর মধ্য দিয়ে জামাত তো লাভবান হচ্ছে বরাবরই। আপনি যারা বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল, অথবা ডাকসুতে এখন যিনি ভিপি আছেন, তিনি যদি ঠিকঠাকভাবে আওয়ামী লীগ আরও ক্ষমতায় থাকতো, এতদিনে তো হয়তোবা তিনি ছাত্রলীগের সভাপতি হয়ে যেতেন, হয়তোবা এরকম আরও কয়েকজন কিন্তু আছেন। তো যারা আশ্রয় দিলেন আমরা তাদেরকে কিন্তু জবাবদিহির আওতায় আনি না, অথবা সমালোচনার জায়গায়ও আনি না। যিনি আশ্রয় নিয়েছেন সমালোচনার একতরফা কিন্তু তাকে নিয়েই করছি। অর্থাৎ নতুন বন্দোবস্ত শুধু শুনলাম, কিন্তু আমরা দেখা গেল পুরনো একটা বন্দোবস্তের মধ্যে কিন্তু আবারও ঢুকছি। তো এই জায়গাটা নির্বাচন সামনে এসে এখন যে কথাগুলো হচ্ছে, আমরা তিনজন বলছি, পথেঘাটাও হচ্ছে, বিশেষ করে জামাত নিয়ে সমালোচনা, অথবা আওয়ামী লীগের প্রতি একটু দরদ কিন্তু ইদানিং আবার খেয়াল করা যাচ্ছে। তো এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার আছে
যে আওয়ামী লীগের প্রতি এই মহব্বত কন্টিনিউ থাকবে কিনা, অথবা জামাতের প্রতি এখন যে ঘৃণা সেটা ধারাবাহিকতা থাকবে আওয়ামী কিনা। লীগের প্রতি মহব্বত তো আসলে সব রাজনৈতিক দলের কাছ থেকে আমরা দেখছি, এটা কন্টিনিউ থাকবে কিনা, এই জন্য এই প্রশ্নটা। কারণ কি, এটা কি ভোটের জন্য এই মহব্বত? ভোটের জন্য আমাদের এখানে কতগুলো বিষয় আছে। ভোটের জন্য আমরা ধর্মকে পর্যন্ত ব্যবহার করতে যেখানে ছাড়ি না, ওখানে আওয়ামী লীগ তো কোনো বিষয় না। আপনি দেখেন মাঠের চিত্র, আমার কাছে পর্যাপ্ত তথ্য আছে বিভিন্ন এলাকার, যে আওয়ামী লীগারদেরকে, অর্থাৎ তারা তো ভোটে নিষিদ্ধ নয়, তাদের ভোটটা হাসিল করার জন্য দুনিয়ার সুখ সংভোগের নানান অফার লেটার আছে তাদের কাছে, বেহেশতে নিয়ে আরও অফার লেটার আছে। এটা কিন্তু দুই দল থেকে দেয়া হচ্ছে, কেউ দুনিয়ারটা বেশি দিচ্ছে, কেউ আখেরাতের পরেরটা আমরা বেশি দেখবো দিচ্ছে। আপনাদেরকে এই ধরনের কথা এরকম সবাই একটা বলছে, আশ্বাস সব দিচ্ছে। তো প্রার্থীরা যে বলছে। যার অবস্থা একটু খারাপ, কোণঠাসা থাকে, সে যে কোনো দিকের অফার লেটারে কিন্তু লুপে নেয়। এটাই এক ধরনের স্বভাব বা বৈশিষ্ট্য বা বাস্তবতা। তো এবার যেটা শুরু হয়ে গেল, আমরা গুপ্ত সুপ্ত বলছি, এই গুপ্ত সুপ্তের আরেক চর্চা কিন্তু বা আরেকটা ফাউন্ডেশনে কিন্তু আমরা এই নির্বাচনকে ঘিরে রীতিমতো পা দিয়ে ফেলেছে বড় দুটি দলে, বিএনপিও জামাতও। সেখানে কে বেশি কামিয়াবি হবে, কে বেশি নেকি হাসিল করবে, সেটা নিয়ে দল দুটার মধ্যেও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বিরোধ আছে, তাচ্ছিল্য আছে, খোঁচা দেওয়ার একটা অভ্যাস আছে। কিন্তু কর্ম কিন্তু দুপক্ষই করছে। বিএনপি কৌশলী দল, তারা সহ্য করছে, সহ্য করতেই হবে, তাদের বড় দল, সেটা তাদের এক ধরনের ধৈর্যের পরীক্ষার মধ্যে তারা আছে। জামাতের জায়গা থেকে জামাত চাইবে এবং চাচ্ছে, মাঝে মধ্যে একটু একটু সফলও হচ্ছে, যে বিএনপিকে একটু উত্তেজিত করা যায় কিনা, একটু খোঁচা দিয়ে চেতানো যায় কিনা, যেটা সোজা বাংলা কথা। তো ওই জায়গায় জামাত খুবই ধীরস্থিরভাবে খেলছে, যেটা আমরা খেয়াল করছি। হুমকি দমকিও দিচ্ছে আচ্ছা মতো, আবার আরও আগে কিন্তু একটা বক্তব্য দিয়ে রেখেছে, এটা আমরা ভুলে যাচ্ছি, যে নির্বাচনের পরপর সরকার গঠনের আগে আগে আমরা আবার বসবো। তাহলে এই বসাবসির প্রশ্ন কেন? জি, আগে চেয়ারটা রেখে দিয়েছেন কেন? আর আপনি এবার চেয়ারটা ঠিক রেখেছেন কেন? আপনিও পরিষ্কার করুন যে যা হবার হয়েছে, গুনাহ যদি করে থাকি, আপনিও করেছেন, আমিও করেছি, আপনার জন্য আর চেয়ার নেই। জি। সেটা কিন্তু কোনো বার্তা নেই আমাদের কাছে। জি, কামাল ভাই আপনার কাছে আসবো। আপনি তারেক রহমানের কাছে আসতে চাই আমি। আমরা শুনছিলাম যে তিনি বলছেন যে আওয়ামী লীগের বেশ কদর আছে, আওয়ামী লীগ ভোটারদেরকে টানাটানি করছে। এটা কি আসলে কি আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগের সমর্থকদের ভোট কি নির্বাচনে প্রভাব ফেলবে? প্রথমত আওয়ামী লীগের যারা ভোটার, আমরা মাঠ পর্যায়ে যখন কাজ করছি, আমি ঢাকা 14-তে, তারা ভোটের ক্ষেত্রে খুবই খুবই অনুৎসাহী, তারা ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে না। তো যারা অনেক মেহনত করছে, তারা তাদেরকে ভোট কেন্দ্রে নিতে খুব বেশি সফল হবে, বিষয়টা এরকম না। খুব বেশি জিদ আছে যে অমুককে পরাজিত করতে হবে, যে এলাকায় আওয়ামী লীগ নেতাদের জিদ আছে, সেক্ষেত্রে তারা বিপরীত প্রার্থীর জন্য ভোট কেন্দ্রে যেতে পারে। কিন্তু অ্যাভারেজে আওয়ামী লীগের নিরুৎসাহ আছে এখানে, যে তারা ভোট কেন্দ্রেই যাবে না। হ্যাঁ, এইরকম। আবার এরকমও দেখছে যে ভোট কেন্দ্রে যাবে কিন্তু দলীয় কোনো মার্কায় ভোট দেবে না, কিন্তু হা বা নার একটা ওখানে একটা সিল মারবে। এই হলো আওয়ামী লীগের নির্বাচনী এটা আমরা বিষয়। সাংবাদিক হিসেবে অনেক সময় কথা বলতে গিয়ে একই ধরনের আপনার বক্তব্যের সঙ্গে মিল পাচ্ছি। জি, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে পর্যায়ে, আমি আবার আসছি। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন লেখক, কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল এবং আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। আপনি বলছিলেন, সেটি আমরা শেষ করতে পারিনি। আসলে এবার নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর কি হিসেবে আপনার কাছে মনে হচ্ছে? কোন ইস্যুটা সবচেয়ে বড়? দেখুন, কোনো একটা বড় নির্বাচনে বড় একটা দল যদি নির্বাচনে না থাকে, জনগণের যে একটা মনের আকাঙ্ক্ষা, তাদের চাহিত যে জনপ্রতিনিধি, সেটা আসতে পারে না পার্লামেন্টে। এবং সেটা না আসতে পারার ফলে অপেক্ষাকৃত দুর্বল একটা ব্যক্তি সেখানে আসে, যে জনগণের প্রতিনিধি না, জনগণের আকাঙ্ক্ষার ব্যক্তি না। যেমন আমি 14 গ্রামের কথা বলি। 14 গ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিব সাহেব, ওনাকে পরাজিত করার মতো কেউ নাই। আমি যদি বলি, ওখানে রাজনৈতিক পারসেপশনের কথা বলছি। তো সেখানে কি হতে পারে,
সেখানে যেহেতু তাহের ভাই অনেক কাচুমাচু করে হাত পা ধরে বলছে মুজিব ভাই আসলে মুজিব ভাইকে ভোট দিয়ে আপাতত আমাকে দেন, ঠিক আছে, তার মানে কি একজন একজন নির্বাচিত হওয়ার যোগ্য না, বাট সে রেলমন্ত্রী সাহেবের যোগ্যতাকে ধার নিয়ে নির্বাচিত হতে চায়, তার মানে জনগণ তার চাহিত ব্যক্তিকে পাচ্ছে না। ঠিক আছে, এরকমভাবে অনেক জায়গায় বিএনপিরও অনেকে নির্বাচিত হবে, যেখানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কেউ নির্বাচিত হওয়ার কথা ছিল। অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা, যারা জনগণের কল্যাণে কাজ করবে, কোথাও বিএনপি করবে, কোথাও জামাত করবে, কোথাও আওয়ামী লীগ করবে, একটা বড় স্টেক হোল্ডার না থাকার কারণে মানুষের ওই আকাঙ্ক্ষা, আমরা যে আকাঙ্ক্ষার জন্য মাঝে মাঝে প্রেস ক্লাবে বসে অনশন করতাম না, যে তত্ত্বাবধায়ক সরকার দাও, ভোটাধিকার দাও, এইটা আসলে বিএনপির জন্য চাইতাম না, এটা জামাতের জন্য চাইতাম না, আমাদের মনের মধ্যে আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে চাওয়া এটা দরকার আসলে। আজকে বলছি না, এটা অনেক তামাশা লাগতে পারে যে এই আওয়ামী লীগের দোষের মতো কথা বলতেছেন এগুলো, কিন্তু এটা বাস্তবতা ভাই। স্বৈরাচার এই শব্দটা কারণ আমি লিখা নাই, এটা এরকম না যে জাতীয় পার্টির সাহেবকে লিখে দিছে আজীবন সে স্বৈরাচার, অথবা এটা শেখ হাসিনার নামে লিখে দিয়েছে, সিল মেরে দিছে, সে তার আজীবনের সম্পত্তি স্বৈরাচার। এটা যে কোনো সময় জামাতে ইসলাম হতে পারে, যে কোনো সময় বিএনপি হতে পারে, যে কেউ স্বৈরাচার। আসলে ক্ষমতা জিনিসটা নাই, মানুষের গা গরম করে দেয়, ন্যায় দায়িত্ব কিন্তু বাস্তবায়ন করে ক্ষমতা, দেখায় ক্ষমতা। কি ছিল কারণ কি গা গরম হয়ে যায় কেন? গা গরম হয়ে আমরা যায়, জানি না, আপনি নির্বাচিত হলে হয়তো আপনার আবার গা গরম হবে না ঠান্ডা হবে, এটা একটা বিষয়, ঠিক আছে। কারণ কি ক্ষমতা? আমি যেটা মনে করি গা গরম হয় কেন, প্রত্যেকটা রাজনৈতিক কর্মী রাজনীতি করার আগে অ্যাক্টিভিজম করা উচিত। অ্যাক্টিভিজমে ক্ষুধা আছে, দারিদ্রতা আছে, লড়াই আছে, সংগ্রাম আছে, অনশন আছে, অবরোধ আছে। এই বিষয়গুলো যখন তিলে তিলে মানুষ করে না, মানুষের কষ্টগুলো ধাপে ধাপে বুঝতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর তার জীবনে কোনো একটা সময় অ্যাক্টিভিস্ট হওয়া উচিত, যাতে করে সে সমাজের পাসগুলো বুঝতে পারে। আমাদের রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যারা আছে তারা দেখা যায় একটা বড় ব্যবসায়ী, তার ব্যবসাটা কেন যেন রাজনীতি নামছে, অথবা সে সমাজের কোনো একটা অংশে বড় কিছু তার বাবা ছিল, সেখান থেকে সে লিগেসি পেয়ে হয়েছে। সত্যিকার প্রান্তিক পর্যায়ে রাজনৈতিক প্র্যাকটিসটা এমনি ঢাকা ভিতরে শাহবাগ কেন্দ্রিক, প্রেস ক্লাব কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, রাজু ভাস্কর্য কেন্দ্রিক কিছু অ্যাক্টিভিজম জমে আসছে। এই জিনিসটা কিন্তু জেলা পর্যায়ে এই অ্যাক্টিভিজমটা প্রেস ক্লাব কেন্দ্রিক, জেলা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, এটা কিন্তু গড়ে ওঠে নাই। তো আমাদের এই জায়গাগুলো আমরা যারা অ্যাক্টিভিস্টরা আছি, অ্যাক্টিভিস্টদেরকে মানুষ নার্সিংও করে না। আমার এক বড় ভাই আছে, আপনার হলো করে মাঝে মধ্যে করে, যদি আমার পক্ষে আপনি থাকেন, হ্যাঁ হ্যাঁ, আপনার ভূমিকাটা দেখে যে কারো পক্ষে গেল, যদি সে 200 টাকা 500 টাকা 1000 টাকা পাঠায় দিয়ে বলে চা খায়েন, ঠিক আছে। কিন্তু বাস্তবে তারা অনেক, আমার একটা বড় ভাই আছে, তিনি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করছেন, সেই সেনা শাসনের সময় থেকে লড়াই করছেন, এবং 11-11 সময় উনি অনেক দিন অনশনও করেছিলেন। তার অ্যাক্টিভিজম করতে করতে এমন একটা অবস্থা, ক্ষুধা দারিদ্রের কারণে 2 বাচ্চাকে কোথায় রাখবেন, ঢাকায় একটা বাসা নাই, তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, এবং তিনি এখনও তার অ্যাক্টিভিজম ন্যায় লড়াই করছেন, তাকে দেখার কেউ নাই। এরকমভাবে অ্যাক্টিভিজমের তারা আসলে কোনো লোভে থেকে করে না, কিন্তু রাষ্ট্র তাদেরকে কখনো দেখে না, সম্পদশালী তাদেরকে দেখে না। আসলে তাদেরকে কেউ পৃষ্ঠপোষকতা করতে ভয় পায়, কারণ অ্যাক্টিভিস্টরা এমন যে তাকে পৃষ্ঠপোষকতা করতেছে তারও যদি কোনো দুর্নীতি পায় ঠাস করে বলে দিবে, মানে সব। এই জায়গায় একটা সংকট রয়েছে আমাদের রাজনীতির জায়গাটা পরিশুদ্ধ কেন হয় না? ওই যে মানে লড়াইটা, জনগণের কষ্টটা বোঝে না, ক্ষুধার কষ্টটা না বুঝলে সে মানুষের কষ্টটা কখনো বুঝবে না। সেজন্য আপনি বলছেন যে অ্যাক্টিভিজম মাঠ পর্যায় থেকে আসলে উঠে আসা দরকার। আপনার কাছে আমি আবার আসবো, আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, বাংলাদেশি তরুণদের মধ্যে ভারত বিরোধিতা বাড়ছে কেন, কি মনে হয়? বাড়ছে, সেটা সত্য, একদম তরতাজা বিষয়, এটা লুকোচুরির বিষয় নয়। 5 আগস্টের যেই বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন আর আন্দোলন বলেন, যেই নামে আপনি সম্বোধন করেন, সেটা কিন্তু যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে, সমান্তরালে কিন্তু ভারতের বিরুদ্ধেও। আবার ভারত আমাদের সাথে এতই প্রাসঙ্গিক, শেখ হাসিনা কিন্তু এখান থেকে প্রস্থানটা ভারতেই হয়েছে, আবার 81 সালে তার আগমনটাও ভারত থেকে হয়েছে, আবার 24 নির্গমনটাও ভারতেই হয়েছে। এতে করে ভারতকে অগ্রাহ্য করা যায়, তাচ্ছিল্য করা যায়, আবার কারণে অকারণে ভারতের নাম মুখেও নিতে হয়। এই হচ্ছে এক বাস্তবতা। এর রাজনৈতিক প্রেক্ষিত আছে, কূটনৈতিক প্রেক্ষিত আছে, এছাড়া প্রতিবেশী। আমরা কিন্তু এমনই এক প্রতিবেশী, আমি একটু যোগ করি, নির্বাচনে কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারত বিরোধিতা বক্তব্য পাইনি আমরা। মোটামুটি আছে, কিন্তু আগামী দিনের রাজনীতি বা আগামী অনেক দিনের রাজনীতি, ভারত একটা প্রসঙ্গ থাকবে, যে ভারত প্রশ্নে কার কি ভূমিকা বা কার কি মনোবাসনা, কার কি যোগাযোগ, সেটা কিন্তু অগ্রাহ্য করা যাবে না, সেটার দিকে খেয়ালও থাকবে। আপনি খেয়াল করে দেখুন,
আওয়ামী লীগের ভারত কানেকশন, সেটা আওয়ামী লীগ কিন্তু গর্বের সাথে প্রকাশ করত, কোনো গোপনীয়তা ছিল না, যে দিল্লি আছে আমরা আছি, সেটা গর্বের উচ্চারণ। আবার এক পর্যায়ে আওয়ামী লীগের যারা অন্যতম সহযোগী ক্ষমতায় টিকিয়ে রাখার প্রশ্নে, জাতীয় পার্টির যে চেয়ারম্যান তিনি ভারত থেকে আসলেন, তাকে প্রশ্ন করা হলো যে ওখানে কি কথা হয়েছে, তিনি স্পষ্ট বললেন যে ওখানে কি কথা হয়েছে সেটা তাদের অনুমতি না পাওয়া পর্যন্ত বলা যাবে না। খুব টাটকা বিষয়ে কিছুদিন আগে জামাতের আমিরের একটা বক্তব্য এসেছে, তিনি একটু সাহস করে বলে দিয়েছেন। তার বিষয় কিন্তু এক, যে আমাকেও বলা হয়েছিল সেটা আমি বলে দিয়েছি। না, ওইটা জামাতের আমি যেটা বলেছে, যখন প্রোগ্রামটা হয়েছে তারপরে বলেনি, রয়টার্স তাকে জিজ্ঞাসা করার পরে সে বলেছে। জি, ওখানে বলেছে, অর্থাৎ অন্তত সেও অন্তত 3 মাস এটা লুকিয়ে রেখেছিল। অর্থাৎ তারা আরো বেশি লং টাইম লুকিয়ে রেখেছেন বা রাখছেন এখনো, আর তিনি মাস 3 লুকিয়ে রেখেছিলেন। একটা পর্যায়ে রাজনৈতিক কৌশল যেটা হিম্মতের প্রমাণ দেয়া, সক্ষমতার প্রমাণ দেয়া, যে আমি কিন্তু বলে দিয়েছি। তার মানে কি ভারতের সাথে আরো কারো কথা হয়, কি কথা হয়েছে সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। জাতীয় পার্টির সাথে কি কথা হয়েছে সেটাও জানেনি, জামাতের সাথে কি কথা হয়েছে সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানিনি। কি কথা তাহার সাথে? জি, তো এই প্রশ্নও করা যায় না। এই একটা বাস্তবতা, যখন জেনজি যাদেরকে বলা হয়, তারা তো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টেই কিন্তু বড় হচ্ছে, এতে করে ভারতটা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। আবার ভারত যে কিছু সর্বশেষ যে ভূমিকা রেখেছে, আপনার মনে থাকার কথা, ডক্টর ইউনূস যেদিন শপথ নিয়েছেন ঠিক ওই দিনে কিন্তু ফেনীর ওই দিক দিয়ে পানি ছেড়ে দিয়েছে, অর্থাৎ ডিস্টার্ব করা যেটা। আবার একটা পর্যায়ে ভারতে যাওয়ার আমাদের বাংলাদেশের মানুষের একটা সিংহভাগ আছে যে তারা মাজার জিয়ারতে যায়, আজমির শরীফ জিয়ারতে যায়, আরেকটা অংশ আছে এরা চিকিৎসা নিতে যায়। ভারত কিন্তু ওখানে দেওবন্দে যায়। আরেকটা অংশ আছে যে চিকিৎসা নিতে যাওয়ার একটা পর্যায়ে ভারত কিন্তু বাঙালিদের জন্য হোটেলে থাকা খাওয়া বন্ধ করে দিয়েছিল কয়েকটা দিন। অর্থাৎ ভারত সরাসরি এমন প্রতিপক্ষ হয়েছে, ভারত কিন্তু প্রকারান্তরে বাংলাদেশের জনগণেরও শত্রু হয়ে গেছে। দেখেন ক্রিকেট নিয়েও করলো, অর্থাৎ তারা খেলাও বাদ দিচ্ছে না, আমাদের নির্বাচনও বাদ দিচ্ছেন না। ওখান থেকে সুজাতা সিং এখানে এসে নির্বাচন করে দিয়ে যায়। অর্থাৎ আধিপত্যবাদের একটা বিষয় আছে, আর আমরা আধিপত্যবাদ শব্দটারে এত ছোট করে ফেলি যে শুধু একটু খবরদারি করলেই বুঝি আধিপত্যবাদ। রাজনৈতিক খবরদারি, কূটনৈতিক খবরদারি আছে, এখন দেখা গেছে খেলাধুলায় খবরদারি আছে, স্বাস্থ্য শিক্ষা নিয়েও খবরদারি আছে। এগুলোর মধ্য দিয়ে ভারত নিজেও কিন্তু এমন একটা সেন্টিমেন্ট তৈরি করেছে যে এখানে ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরিতে ভারতের একটা সিংহভাগ ভূমিকা আছে তাদের নিজেরই। তারা প্রতিবেশী না থেকে আধিপত্যবাদ একটা আচরণ যেটা করেছে, যে কারণে আমাদের এই জেনারেশন স্বাভাবিকভাবেই ভারত বিরোধী। জামাত ইসলাম সেই সুযোগটা নিচ্ছে এবং নিবেই, সেটাই রাজনৈতিক দলগুলোর এক ধরনের কৌশল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গর্ব করে একবার বলেছিলেন যে ভারতকে এত দেয়াই আমি দিয়েছি যে আজীবন মনে রাখতে হবে। তাদের পররাষ্ট্রমন্ত্রী উপমা দিতে গিয়ে আর শব্দ পাচ্ছিলেন না, বলে ফেললেন যে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক। হয়তো স্বামী স্ত্রী বুঝাননি, কিন্তু সম্ভবত তাৎক্ষণিক আর কোনো শব্দ পাননি। অর্থাৎ এই বিষয়গুলো আপনি চাইলেই মুছে দিতে পারবেন না। আবার মাঝে মধ্যে শেখ হাসিনার কিছু অডিও ফাঁস হয়, হোক ফেক বা জেনুইন যেটাই হোক, সেটা কিন্তু ভারত থেকে, যেহেতু তিনি আছেন ভারতে। আবার বাংলাদেশে যারা আওয়ামী লীগের শাসনামলে নানান জায়গায় দাপট চালিয়েছে, দুষ্টামি নোংরামি করেছে, দুর্বৃত্তায়ন করেছে, তাদের অনেকে এখনও ভারতে আশ্রিত, খুব মৌজ মাস্তিতেই তারা সেখানে আছেন। যে কারণে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট এখানে তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক। 24 কিন্তু ভারতও একটা সুযোগ নিতে পারত যে দেশ টু দেশ, কান্ট্রি টু কান্ট্রি, বাংলাদেশের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটাকে একটু আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, সেই সুযোগ তৈরি হয়েছে। তারা সেই সুযোগটি কিন্তু এখন পর্যন্ত নেয়নি, যে কারণে এখানে ভারত বিরোধী সেন্টিমেন্টটা সম্ভবত আরও রান করবে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ আমরা না দেখব। জি, আমি তারেক রহমানের কাছে আসতে চাই। তারেক রহমান, একই প্রশ্ন আপনার কাছে। আসলে ভারত বিরোধিতা যে তরুণদের মধ্যে বাড়ছে দিন দিন, এটি কেন আপনার কাছে কি মনে হয়? যে বা ভারতের প্রভাব বলছিলেন মোস্তফা কামাল ভাই, সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? 24-এর গণ অভ্যুত্থান যেই পর্যায়ে শুরু হয়, এর আগে ভারতের আগ্রাসন বিরোধী একটা লড়াই হয়, ক্যাম্পেইন হয়, প্রচারণা হয়।
ওই ক্যাম্পেইনটা আমি মাঠ পর্যায়ে খুব ভালোভাবে করার চেষ্টা করেছিলাম। তো ওইটাই তরুণদেরকে, যুবকদেরকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের বিভিন্ন কোড আছে, বাংলাদেশপন্থী শব্দ, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, এই শব্দগুলো আগেভাবে উচ্চারণ হতো না, আধিপত্যবাদ, ঠিক আছে, আধিপত্যবাদ। তো তখন থেকে এগুলো শুরু হয়। আমি এই মুহূর্তে যে আমার অবজারভেশন, ভারত বিরোধিতা মানে কোনো একটা সরকারকে ফেলে দেওয়ার একটা তৎপরতা। ধরেন আপনি আওয়ামী লীগের সময় যদি ভারত বিরোধী আন্দোলন করেন, তাহলে আপনি চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকারকে আপনি রাখতে চান না, এই জন্য ভারত বিরোধী আন্দোলন করছেন। ঠিক একভাবে আমার কাছে এটাও মনে হয়েছে যে ডক্টর ইউনূসের সময়ও ভারত বিরোধী আপনার হলো আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন মানেই সরকার অস্বস্তিতে পড়ে, সরকার বেকায়দায় পড়ে, সরকারের নেগোসিয়েটিং জায়গাতে মানে বিব্রতকর অবস্থা তৈরি হয়। তো এইটা হলো একটা অবস্থা। ভারতে আগ্রাসন বিরোধী লড়াইকে যারা প্রাইমারি লেভেলে আছে তারা একভাবে বোঝে, সেটা দিল্লি না ঢাকার স্লোগান। আর যারা সেকেন্ডারি লেভেলে আছে তারা বলে যে মুস্তাফিজুর রহমান আইপিএল কেন খেলতে গেছিল, ওর খেলতে যাওয়াটাই হলো ভারতপ্রেমী ওর অবস্থা। ও ভারতকে পছন্দ করে, ভারতের টাকাকে পছন্দ করে, ওই স্ট্যাবলিশমেন্টকে সে পছন্দ করে, তাই সে আইপিএল খেলতে গেছে। মানে যারা সেকেন্ডারি লেভেলে ভারতের আগ্রাসনটাকে বোঝে, ঠিক আছে, তারা মনে করে যে ও ওর ব্যক্তিগত কাজে ভারতে খেলতে গিয়ে অপমান অপদস্থ হয়েছে, আমরা কেন এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট বয়কট করব। আমার কথা বোঝেন কিন্তু এটা। তো এগুলো হলো বিভিন্ন ধরনের পারসেপশন আছে। দেখুন, আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা বললাম, এই সরকার ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের হাইপের সাথে হাইপ মিলালো, কিন্তু আমরা যখন সীমান্তে খুনগুলো হচ্ছে, তারা ভারতের দূতাবাসের প্রতিনিধিকে ডেকে পাঠাচ্ছে না, জবাবদিহি করছে না, অথবা এতগুলো হত্যা হচ্ছে, এ ধরনের আন্তঃসীমান্ত হত্যাকাণ্ডে যখন নিয়ন্ত্রণ করতে পারে না কোনো দেশ, তখন আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হয় রাষ্ট্র হিসেবে। আন্তর্জাতিক আদালত কিন্তু ব্যক্তিগত মামলা নেয় না, কিন্তু এটা রাষ্ট্র থেকে রাষ্ট্র মামলা নেয়। তো রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এতগুলো সীমান্ত হত্যার পরেও এই সরকার একটা মামলা ঠুকে যেত, পরবর্তী সরকার আসে কী করে আমরা দেখতাম, সেটাও কিন্তু করেনি। সুতরাং ভারত বিরোধিতার নামে যেই আপনার হলো সরকারের ভিতরে যে আচরণ দেখা যায়, এটা আমার কাছে স্পষ্ট না যে তারা আসলে ভারত বিরোধী কি না, ভারতের প্রতি তাদের আচরণ কি। ভারত বিরোধী আন্দোলন করতে হলে সর্বপ্রথম স্বনির্ভরতা আন্দোলন করতে হবে। আপনি যদি স্বনির্ভর হন তাহলে মাথাটা উঁচু হয়ে থাকবে, আর যদি পরনির্ভর হন তাহলে ভারতের কাছে মাথা নিচু করতে হবে। আপনি দিল্লি না ঢাকার স্লোগান দিয়ে মুখে ফেনা তোলেন, কোনো লাভ নাই। আপনি যদি পরনির্ভর হন, আপনার যদি পেঁয়াজ ঠিক মতো উৎপাদন না হয়, আলু ঠিক মতো উৎপাদন না হয়, চাল যদি আপনার না থাকে, তাহলে ভারতের কাছে মাথা নিচু, কাঁচামরিচ যা যা আছে সব কিছুতেই, সুতা বলেন, তুলা বলেন, এভরিথিং, প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা প্রশ্ন বারবার করছিলাম যে এই যে এত তুলা সুতা ভারত থেকে আনা হয়, ঠিক আছে, সারা বিশ্বে আরও বিকল্প সোর্স আছে। আমেরিকাতে প্রচুর পরিমাণে তুলা এবং সুতা হয়। তো আপনি আমেরিকার সাথে বিভিন্ন ডিলিংস করতেছেন, তাই না? তো ডিলিংসের ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে অস্ত্রের ডিলিংস না করে সেই তুলা সুতা ডিলিংস করেন, যে আমি এটা ভারত থেকে না নিয়ে এটা আমেরিকা থেকে নিয়ে আসি, আমেরিকা আমার কাছ থেকে কাপড় কিনুক, আমেরিকা আমাকে বিনা শুল্কে আমি আমেরিকাকে বিনা শুল্কে বিনা ট্যাক্সে তুলা নেই, আর আমিও আমেরিকাকে বিনা ট্যাক্সে কাপড় দেই। এগুলো রাষ্ট্রের দক্ষতার একটা বিষয়। রাষ্ট্র সেই দক্ষতার জায়গা থেকে এগুলো আগ্রাসন বিরোধী লড়াইয়ের চর্চাগুলো করেনি, বা যারা আগ্রাসন বিরোধী লড়াইয়ের গবেষণা করে চিন্তা, তাদেরকে নিয়ে ওইভাবে বসেনি, ডাকেনি যে আমরা কীভাবে একটা স্বনির্ভর, আমাদের এই যে এত আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা হচ্ছে, কোনো দিন আমাদের যুবকদেরকে একটা স্কুল মাঠে, কলেজ মাঠে, জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগাই বলছে আসো তোমাদের কাজ শেখাই, আসো তোমাদের বেকারত্ব দূর করা, যুবকদের কাজ শেখাই, তাহলে তো আমরা স্বনির্ভর হয়ে যাই। আগ্রাসন বিরোধী লড়াইয়ের একমাত্র সার্বভৌমত্বের শর্তই হলো স্বনির্ভরতা, যেইটা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বোঝাতে পারছি না। জি, আমি আবারও নির্বাচনী প্রসঙ্গে আসি আপনার কাছে। কেমন মনে হচ্ছে? আপনার তো নির্বাচনী প্রচারণা অলমোস্ট শেষ। না, নির্বাচনী বিষয়ে অনেকে নামে অভিযোগ দিচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে। বাস্তবে হলো যার কাছে টাকা কম তার অভিযোগ বেশি, ঠিক আছে? তার বিপরীত প্রার্থী এই করছে, ওই করছে, এই করছে। আমরা তো জানি যে আপনার খরচ কম সবচেয়ে, আমরা যতদূর জানি যে কত খরচ হলো পর্যন্ত। আমার কতটুকু খরচে? আমার 14 সবচেয়ে গরিব প্রার্থী আমরা দেখেছি যে গণমাধ্যমে 14 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে, আমার 14 লাখ টাকার মতো ব্যয় হয়েছে সব কিছু মিলিয়ে। আর আমি জানি না কেন, আমি যখন এই ব্যানার ফেস্টুন লাগাই, একদিকে লাগাচ্ছি, অন্যদিক থেকে খুলে ফেলতেছে। আমারটা সবাই মিলেই খোলে, আমার কাছে ইনফরমেশন আছে যে সবাই মিলেই খোলে, ঐকমত্য আছে। এবং কেন যেন এরকম একটা তৎপরতা আছে যে আমার ব্যানার ফেস্টুন দেখাতে চায় না, দেখতে দিতে চায় না। এটা একটা কারণ আছে, যে প্রার্থীগুলো এখানে আছে তারা ব্যক্তিগতভাবে এই রাজনৈতিক এরিয়ায় একদমই পরিচিত না।
এমনি বিএনপি করার কারণে তাদেরকে ও বিএনপির প্রার্থী, ও জামাতের প্রার্থী, এইভাবে ও বিএনপি সমর্থন দিচ্ছে এই কারণে চেনে। কিন্তু রাজনৈতিকভাবে অ্যাক্টিভিজমের কারণে, লড়াই সংগ্রামের কারণে, জেল জুলুম অথবা মানুষ যে কষ্টের মাধ্যমে রাজনীতিতে মানুষের কাছে যায়, মানুষের যে 100টা অর্জন থাকে রাজনৈতিক, সেই অর্জনের কারণে এখানের মানুষ যা চেনে। সবাই শুধু ব্যানারে লিখতেছে আমাকে নির্বাচিত করুন, জনসেবা করতে চাই। ভাই আগে একটু জনসেবা করে নিতেন, পরীক্ষা দিতেন, কিন্তু না, নির্বাচিত হলে জনসেবাটা করতে চাই। এই হলো আমার। আর আমি যেহেতু গরিব প্রার্থী, আমার সবচেয়ে বেশি অভিযোগ এখানে। আমার টাকা বেশি থাকলে আমিও অভিযোগ করতাম না কারোর বিরুদ্ধে। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে আপনাকে দিয়ে শেষ করব। আসলে নির্বাচিত হলে আপনি কি করতে চান? আমি প্রথাগত বা সবাই যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি না, বাস্তবসম্মত আসলে আপনি কি করতে চান আপনার এলাকার মানুষের জন্য? জি, খুব সংক্ষেপে যদি আমাদের ঢাকা 12 আসনে সবচেয়ে বড় সমস্যা এখানে প্রচুর চাঁদাবাজি হয় ভাই। এখানে মাস্তানি হয়, এখানে গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব হয়, মানুষ মরে যায়, রাস্তাঘাটে ছিনতাই হয়। আমি নির্বাচন হচ্ছে আমার যে গাড়ি, সেই গাড়ির পিছনের ব্যাক পার্ট দুটো খুলে নিয়ে গেছে, সামনের লুকিং গ্লাসের দুটো অংশ খুলে নিয়ে আপনার চলে গেছে। গাড়ি হ্যাঁ, তো এটা খুলে নিয়ে চলে গেছে। এই এলাকার অবস্থা একটা বাস্তব প্রার্থীর নিয়ে গেছে, গাড়ি খুলে নিয়ে গেছে। তো এটা ফেস করছি, কাউকে বলিনি, আজকেই প্রথম বললাম, মুখ বুঝে সহ্য করতেছি এগুলা। তো এটার ক্ষতিপূরণ দেওয়া লাগবে অবশ্যই আমার এখন। তো এটা হলো এই এলাকার অবস্থা। আমি নির্বাচিত হলে করতে চাই, আমি একদম 30 সেকেন্ডে শেষ করে ফেলি, যে এক নিষ্ঠুর এক বাস্তবতা। তারেক যেটা বললেন ভুক্তভোগীর জায়গা থেকে বলছেন, শখ করে বলেননি, না অবশ্যই না, অভিযোগও করেননি, বাস্তবতা বলেছেন। আমাদের এখানে তারুণ্যকে গ্রাহ্য করা বা অ্যাক্টিভিস্ট যাদেরকে আমরা বলি, তাদেরকে একটু গ্রাহ্য করা, কাছে জায়গা দেওয়ার বিষয়ে যে আমাদের প্রথাগত রাজনীতিকদের মধ্যে একটা অনীহা আছে, তার একটা উদাহরণ হচ্ছে তারেক। অথবা আমি যদি নাম বলি আরও, এনসিপির যে নেতারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, আপনি তাদের বিষয়ে কিন্তু এরকম একটা খেয়াল আছে যে আপনি খেয়াল করে দেখেন তাদের কারো নাম সান্ডা, কারো নাম ডারবি, তারেকের নাম বোধহয় আম যোগ করে, আম যোগ করা, অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা। আর জিজ্ঞেস করে বলে কোন তারেক, হ্যাঁ আম তারেক কিনা, তার বলতে হয় যে কে আম তারেক কিনা। তাহলে আপনি খেয়াল করে দেখুন ঠান্ডাভাবে যে এক তাচ্ছিল্য, কিন্তু তো এই তাচ্ছিল্যর মধ্য দিয়ে আমরা বোধহয় আরেকটা তাচ্ছিল্যর দিকে একটু একটু করে যাচ্ছি, যেটা 5 আগস্ট থেকে আমরা আসলে প্রথাগত রাজনৈতিক দলগুলো ওই শিক্ষা নেয়নি। তাদের মনোজাগতিক বিষয়টা এই তারেকদের বিষয়ে বা যে তারুণ্যের বিষয়ে একই মনোজগতে তারা না, কিন্তু ওইটা আছে। আবার আমরাও নিজেরা অপরাধ করি, একজন আরেকজন তরুণরা একজন আরেকজনকে বলি, তারেককে আমিও বিশ্বাস বলি, করতে আমাকেও চাই যে বলে। আপনার আচ্ছা, বাস্তবসম্মত আমি বলছি যে এই যে ছিনতাইয়ের চাঁদাবাজির বিষয়ে আমার খুব শখ, চাঁদাবাজদেরকে সবাই মিলে দাবরায় ধরে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে কারণ বাজারে, মাছ বাজারে বসায় দিয়ে বলবো মাছ কাটো। সেটা কি করবে তারা? হ্যাঁ হ্যাঁ, এটা তো পরিশ্রমের কাজ। করতে হবে, না করলে দৌড়ের উপর থাকবে, একবার সোজা বিষয়। ঠিক আছে, যেহেতু এমপি হব, পুলিশ প্রশাসন আমার কথা শুনবে, এলাকাবাসী শক্তি দেবে, এদের জীবন জাহান্নাম করব। ঠিক আছে। দ্বিতীয় প্রতিশ্রুতি, আমাদের এখানে প্রচুর কর্মজীবী নারীরা ছোট বাবুকে ঘরে রেখে কাজে যেতে হয়, তার বাবুরা তালা দিয়ে রেখে যায়, যে কোনো সময় আগুন লাগতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, গ্যাস বিস্ফোরণ হতে পারে। এখান থেকে মুক্ত দেওয়ার আমার জন্য একটা খুব ইচ্ছা আছে। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে শিশু কেন্দ্র করব, আমার মায়েরা তার ছোট বাবুকে রেখে কিছুটা কাজ করতে পারবে। আর খুব করে দেখছি এখন যে মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচায় খোঁচায় কথা বলে, আকারে ইঙ্গিতে। যখন যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, যারা মারা গেছে আল্লাহর রাস্তে, যারা বেঁচে আছে, তার জীবদ্দশায় যখন স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন করে ইতিহাস বিকৃতিকর কথাবার্তা বলা হয়, তাদের মানসিক অবস্থা কি হয়? আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নিচ্ছি যে আমি পার্লামেন্টে গেলে এই ধরনের কথা বলতেই দেব না, জায়গায় প্রতিবাদ হবে। এই 3 বিষয়ের সমন্বয়ে আমার নির্বাচনী ইস্তাহার, এইটা আমি গলির মধ্যে দাঁড়ায় বস্তিতে দিয়েছিলাম। তো এই আর কি বিষয়, সবার কাছে যাচ্ছি, বলছি, বেশি মাইকিংও করতে পারছি না, অল্প কিছু ব্যানার ফেস্টুন লাগিয়েছি। তো দেখা যাক কি হয় তারপরে। জি, আসলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমাদেরকে আজকে না, গোল্লাও মারতে পারি, সেটা আসলে সময় বলে দেবে যে আসলে কোন অবস্থান থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।